তো দেখো তোমাদের দশম শ্রেণীর তাহলে কি বললাম, বহির্জাত প্রক্রিয়া তোমাদের হচ্ছে কি প্রথম অধ্যায় আছে, তাহলে বহির্জাত প্রক্রিয়া দশম শ্রেণীর। এই যে বহির্জাত প্রক্রিয়া, সেই বহির্জাত প্রক্রিয়া কি কাকে বলে সে সম্পর্কে আমরা মোটামুটি আছে পড়বো, বা বহির্জাত প্রক্রিয়া কত ধরনের সেগুলো আমরা পড়বো। তো তার আগে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, এই বহির্জাত প্রক্রিয়া কথাটা কোথা থেকে আসছে, কিভাবে সৃষ্টি, জিনিসটা কি। তো তার আগে আমরা একটু পিছিয়ে যাব। কোথায় পিছিয়ে যাব? দেখো লেখা আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। আমরা মূলত দুটো ভাগে ভাগ করে থাকি। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া মানে, তাহলে ভূমিরূপ মানে বুঝতে পারছো, ভূমির বিভিন্ন রূপ, সেই রূপগুলো কীভাবে গঠিত হলো। অর্থাৎ হতে পারে পাহাড় পর্বত, মালভূমি, সমভূমি, কোনো নিম্নভূমি, হ্রদ ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু হতে পারে, ঠিক আছে। তো এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে বললাম কি পার্থিব প্রক্রিয়া, আর একটা হচ্ছে মহাজাগতিক প্রক্রিয়া। এই পার্থিব প্রক্রিয়াটা কি? পার্থিব প্রক্রিয়াটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের উপরিভাগে বা ভূপৃষ্ঠের অভ্যন্তরভাগ যাই হোক না কেন, অর্থাৎ একটা যদি আমাদের পৃথিবী, এটা যদি পৃথিবী হয় তাহলে পৃথিবী পৃষ্ঠ বা পৃথিবীর অভ্যন্তরভাগ, এটা যেমন ধরো ইনার এরিয়া, এটা যেমন ধরো আউটার এরিয়া বা বাইরের যে অংশ, এটা এই যে বাইরের অংশ এবং ভেতরের অংশ, এই যে অংশকে টাচ করে যে ঘটনাবলী আমাদের সংঘটিত হয়, যে ঘটনাবলী সংগঠিত বিভিন্ন শক্তির দ্বারা কিন্তু সংগঠিত হবে, এবং সেই সমস্ত ঘটনাগুলি কী করবে, আমাদের যে সমতল ভূপৃষ্ঠের মধ্যে সেখানে পর্বত তৈরি করতে পারে বা কোনো অবনমিত অংশ তৈরি করতে পারে। এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে, তাহলে এটাকে আমরা এক কথা বলে থাকবো কি পার্থিব প্রক্রিয়া। বোঝা গেল জিনিসটা? তো পার্থিব প্রক্রিয়া মানে এটাই। অর্থাৎ হতে পারে তার আমার পৃথিবী, আমার তোমরা তো ক্লাস 9-এ কী পড়েছিলে, পাতের চলন পড়েছিলে না। এই যে দুটো পাত যদি সংঘর্ষ করে, দুটো পাত যদি একে অপরের সাথে সংঘর্ষ করে এখানটায়, সেই সংঘর্ষের ফলে কী হবে, এখানে আমার ভঙ্গিল পর্বত উত্থিত হতে পারে, এটা ভঙ্গিল পর্বত উত্থিত হতে পারে। তাহলে আবার দেখা হচ্ছে কি বিভিন্ন যে চাঁদের সূর্যের কিরণ বা আমাদের মেঘ থেকে যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতগুলো কী করতে পারে, এখানে আবহাওয়া বিকার করে এটা আবার নিচু করে দিতে পারে। তাই এই যে ঘটনাটাকে আমরা বলছি পার্থিব প্রক্রিয়া। ক্লিয়ার পর্যন্ত? আমাদের ভূপৃষ্ঠের সাথে সংগঠিত হচ্ছে জিনিসটা। আর সেকেন্ড যেটা আছে তোমাদের মহাজাগতিক প্রক্রিয়া। মহাজাগতিক প্রক্রিয়াটা কি? ধরো বাইরের কোনো বিষয়বস্তু, বাইরের ধরো আমাদের হতে পারে কোনো মহাজাগতিক বস্তু, আমাদের যে মহাকাশ আছে, মহাশূন্য আছে, সেই মহাশূন্য থেকে দেখা যাচ্ছে কোনো একটা মহাজাগতিক বস্তু, সেটা কোনো উল্কাপাত হতে পারে বা যে কোনো কিছু একটা হতে পারে। সে যদি আমাদের ভূপৃষ্ঠে এসে পতিত হয়, ভূপৃষ্ঠের ভিতরের লোক নয় কিন্তু, বা ভূপৃষ্ঠের সাথে সম্পর্কিত কোনো কিছু নয়, ভূপৃষ্ঠের বাইরের কোনো অংশ যখন ভূপৃষ্ঠের উপরে পতিত হবে, এখানটায় পতিত এখানে একটা বিশাল বড় একটা পাথরখণ্ড বা শিলাখণ্ড পড়ে এখানে একটা বিশাল বড় গর্ত তৈরি করলো। এই যে গর্তটা তৈরি হচ্ছে, ঠিক আছে, ভালো জিনিসটা বোঝো। এই যে গর্তটা তৈরি হচ্ছে, এই যে গর্তটার ফলে কী হচ্ছে, এখানে দেখা একটা গর্ত তৈরি হচ্ছে না, একটা হ্রদের মতন জিনিসটা তৈরি হলো। এই জিনিসটাকে আমরা বলে থাকি কি, এটাকে আমরা বলে থাকি ক্রেটার হ্রদ। তো যাই হোক, এই যে মহাজাগতিক পদ্ধতিতে আমাদের এরকমভাবে ভূপৃষ্ঠ কিন্তু প্রভাব বিস্তার করতে পারে, তবে হ্যাঁ এর পরিমাণটা খুবই কম। বোঝা যাচ্ছে তো? এই যে মহাজাগতিক যে ঘটনাবলী, এর প্রভাবটা খুবই কম। হয়তো আমাদের সারা পৃথিবীতে হয়তো 10-12টা এরকম ঘটনা আছে যেটা যখন মহাজাগতিক বস্তু বা উল্কাপিণ্ড পড়ে গেলে গর্ত তৈরি হয়েছে বা অবনমিত অংশ তৈরি হয়েছে বা হ্রদ তৈরি হয়েছে, এগুলোকে আমরা একদম বলে থাকি তাহলে কি ক্রেটার হ্রদ। তোমাদের এখান থেকে দুটো প্রশ্ন বড়জোর আসে যে মহাজাগতিক প্রক্রিয়ার ফলে সৃষ্ট হয় কী ধরনের হ্রদ, ক্রেটার হ্রদ একটা। আর 2 নম্বর যেটা আছে কি, সেটা হচ্ছে তোমার সবথেকে বৃহত্তম ক্রেটার হ্রদ কোথায় আছে, আমাদের আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা প্রদেশের ব্যারিঞ্জার ক্রেটার সবথেকে কিন্তু বড়। এই হচ্ছে গল্প, আর কিছু এখান থেকে নেই, মহাজাগতিক বস্তুটাকে আমরা আউট করে দেবো। তারপরে আমরা চলে যাব এই যে পার্থিব প্রক্রিয়া, হ্যাঁ, আমাদের যে বহির্জাত প্রক্রিয়াটা কোথা থেকে কীভাবে আসছে সে সম্পর্কে আমরা দেখব। এই যে পার্থিব প্রক্রিয়া, এই পার্থিব প্রক্রিয়াকে আমরা দুভাগে ভাগ করছি। এই পার্থিব প্রক্রিয়াকে আমরা দুভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া, একটা হচ্ছে অন্তর্জাত অর্থাৎ অন্তরে মানে ভেতরে জাত, আর একটা হচ্ছে বহির্জাত মানে বাইরে। এই একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া, একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। এইখান থেকে এই বহির্জাত প্রক্রিয়াটা মোটামুটি আমরা পড়াশোনা করব, ঠিক আছে। তো এ সম্পর্কে একটু হালকা করে জেনে নিই বা যে বলে দিই তোমাদেরকে। দেখো অন্তর্জাত প্রক্রিয়া মানে কি, আমাদের ভূপৃষ্ঠের অভ্যন্তরভাগ, অন্তর মানে কি ভেতরে, ঠিক আছে, এই যে ভিতর বা অন্তর, এই ভেতরের আমাদের কিছু শক্তি আছে। আমরা মূলত জেনে থাকি যে ভেতরে অভ্যন্তরভাগে যে আমাদের যে অ্যাস্তনোস্ফিয়ার স্তর আছে, সেখানে আমাদের প্রচুর তেজস্ক্রিয় পদার্থের ভাঙন, এগুলো ক্লাস 9-এ তোমরা পড়েছিলে। সেই সমস্ত শক্তি বাইরে মুক্ত হতে পারে না, তারা মুক্ত হওয়ার জন্য চেষ্টা করে। আমাদের ভূভ্যন্তরভাগ থেকে তারা মুক্ত হওয়ার জন্য বিভিন্ন রকম অগ্নি উৎপাত হয়, বা আমাদের হচ্ছে কি তোমার কী বলা যায়, তোমার হচ্ছে কি ভূমিকম্প হয়, বিভিন্ন রকমের যে ভূ আলোড়ন যেগুলো হয়ে থাকে, সমস্ত দিক আলোড়ন, স্ট্যাটিক আলোড়ন, সেগুলো তো হয়, তোমার কিছু আকস্মিক কিছু ধীর। সেই সমস্ত আলোড়নগুলির ফলে আমাদের ভূপৃষ্ঠের উপরিভাগে কী হয়, বিভিন্ন
তার প্রভাবটা পড়ে। কী প্রভাব পড়ে? সেখানে হতে পারে কোনো একটা স্তূপ পর্বত তৈরি হয়ে যেতে পারে, কোনো গ্রস্ত উপত্যকা তৈরি হয়ে যেতে পারে, ঠিক আছে, কোনো গ্রস্ত উপত্যকা হতে পারে। আবার ধরো দেখা যাচ্ছে কি এখানে কোনো ভূঙ্গিল পর্বত তৈরি হয়ে যেতে পারে। আবার ধরো যে কোনো কারণে এখান থেকে এই যে ভূপৃষ্ঠের ফাটল ছিল, ধরো এমন ফাটল ছিল, ফাটল দিয়ে এই অভ্যন্তরে যে ম্যাগমাটা আছে সেই ম্যাগমা ফাটল দিয়ে বেরিয়ে এসে ছিটকে চারিদিকে বেরিয়ে গিয়ে কী হচ্ছে, একটা ভূঙ্গিল পর্বত তৈরি করতে পারে। এই ভূঙ্গিল পর্বত বলছি, সরি, আগ্নেয় পর্বত বা সঞ্চয়িত পর্বত তৈরি করে ভূঅভ্যন্তরের ম্যাগমা বাইরে বেরিয়ে এসে, বা বাইরে বেরিয়ে এসে আমাদের বিদার উন্নতিপথের ফলে ধরো আমাদের ক্ষারকীয় ম্যাগমা বেরিয়ে গেল, এখানে আমার ধরো কেনাকাটা লাভা ঘটিত মালভূমি তৈরি করতে পারে। তো যাই হোক না কেন, মোটামুটি আমাদের এই যে অন্তর্জাত প্রক্রিয়া তার বিভিন্ন শক্তির দ্বারা কী করছে, ভূপৃষ্ঠের উপরিভাগে কিন্তু বিভিন্ন রকম ভূমিরূপটা তৈরি করে। এ পর্যন্ত ক্লিয়ার তো? কিন্তু এটা আমাদের কিন্তু পাঠ্য বিষয় নয়। এটা জানলাম এই কারণে, এই অন্তর্জাত প্রক্রিয়ার ফলে যে সৃষ্ট ভূমিরূপগুলো দেখতে পাচ্ছি, অন্তর্জাত প্রক্রিয়ার ফলে যে সৃষ্ট ভূমিরূপগুলো দেখতে পাচ্ছি আমরা, তার উপরে কি হয়, আমাদের বিভিন্ন বাইরের শক্তি। এবার আমরা পড়ছি বহির্জাত শক্তি কাকে বলে, বা বহির্জাত প্রক্রিয়া কীভাবে তৈরি হয়। ক্লিয়ার পর্যন্ত কীভাবে তৈরি হচ্ছে দেখো, এই যে অন্তর্জাত প্রক্রিয়ার ফলে যে সৃষ্ট ভূমিরূপগুলো আছে, বা আমাদের নর্মালি যে পৃথিবীপৃষ্ঠটা আছে, এই পৃথিবীপৃষ্ঠের উপরিভাগে কী হচ্ছে, আমাদের বিভিন্ন বহির্জাত শক্তি আছে। সেই বহির্জাত শক্তিগুলো হতে পারে আমার সূর্যের কিরণ, হতে পারে আমার ধরো একটা মেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে, আমার কোনো বায়ু প্রবাহ হতে পারে, অধক্ষেপণ, আর্দ্রতা, যাই হোক না কেন মোটামুটি, ঠিক আছে, এই সমস্ত বিষয়বস্তুগুলো অর্থাৎ আমাদের বিভিন্ন বহির্জাত শক্তি, সেগুলো কী করছে, ভূপৃষ্ঠের উপরিভাগে ক্রিয়াশীল হয়ে বা কার্যকর হয়ে আমাদের এই ভূপৃষ্ঠের উপরিভাগে ক্ষয় এবং সঞ্চয় দুটো পদ্ধতি করে তারা, ক্ষয় এবং সঞ্চয় পদ্ধতি, বোঝা গেল জিনিসটা? ক্ষয় এবং সঞ্চয় পদ্ধতিতে ভূমিরূপের পরিবর্তন ঘটাবে এবং নানা রকমের ভূমিরূপ বা নানান নকশার ভূমিরূপ তৈরি করবে, ঠিক আছে। সেই ধরনের সেই প্রক্রিয়াকে আমরা বলবো কি, বহির্জাত প্রক্রিয়া। বুঝতে পারলে তো? এটা বোঝানোর জন্য এত বড় করে তোমাদের বোঝালাম। সংজ্ঞাটা তাহলে কী হবে না, বিভিন্ন বহির্জাত শক্তি তাহলে কারা বললাম, এই সূর্য, বৃষ্টিপাত, সূর্যের যে তাপমাত্রা, সূর্য নয়, সূর্যের যে তাপমাত্রা, এটা আমাদের জানি সকল শক্তির প্রধান উৎস কে, সূর্য। এছাড়া বৃষ্টিপাতের যে বৃষ্টির ধারা বা জলের ধারা বা জলপ্রবাহ, সে সমস্ত জিনিসগুলো সমস্ত কিছু আমাদের ভূপৃষ্ঠের উপরিভাগে ক্রিয়াশীল হবে হয়ে ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে, ক্ষয়, বহন, সঞ্চয়, তিনটে কাজই এখানে হবে। ক্ষয় হবে, ক্ষয়জাত পদার্থ বাহিত হবে, বয়ে গিয়ে কোনো একটা অবনমিত অংশ সেটা কী হবে, জমে যাবে। তাহলে ক্ষয়জাত পদার্থ বয়ে গিয়ে, জমে গিয়ে বা ক্ষয়, বহন, সঞ্চয় তিনটে কাজের মাধ্যমে এই যে ভূমিরূপের উপরে যে ভূমিরূপগুলো দেখতে পাচ্ছ, ভূপৃষ্ঠের উপরিভাগে যে ভূমিরূপগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেগুলোর আকৃতি বা তার উচ্চতা বা এই যে অবনমিত যে গর্তটা দেখতে পাচ্ছ, এখানে যদি এই সঞ্চিত পদার্থ যদি জমা হয়, তাহলে এই উচ্চতা কমতে থাকবে, এটা একসময় সমতলে ভূমিতে পরিণত হবে। এই যে ঘটনাগুলোকে আমরা এক কথা বলছি বহির্জাত প্রক্রিয়া। কেন বহির্জাত বলছি? কারণ ভূপৃষ্ঠের বাইরে হচ্ছে, কাজের দ্বারা হচ্ছে, বহির্জাত শক্তির দ্বারা হচ্ছে। ক্লিয়ার এ পর্যন্ত? তাহলে এই হচ্ছে গল্প। এবং এখানে বিভিন্ন নকশার ভূমিরূপ করবে। সে কী কী নকশার ভূমিরূপ করবে সেগুলো আমরা পরপর কিন্তু পড়বো, এবং সেগুলো পড়তে আমরা জানবো। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে অন্তর্জাত বহির্জাত প্রক্রিয়া কেন বললাম? এই বহির্জাত প্রক্রিয়ার যে শক্তির কথা বলছি আমরা, এই বহির্জাত শক্তিগুলোকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করে থাকি, ঠিক আছে। বহির্জাত শক্তিকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। তাহলে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে বুঝলে? এবার বহির্জাত প্রক্রিয়া আমরা কি পড়বো, বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো আমরা পড়বো, ঠিক আছে। প্রথমত বহির্জাত প্রক্রিয়াতে আমরা যে মেন জিনিসগুলো কাজে লাগে, শক্তি, অর্থাৎ এই শক্তি না হলে কিন্তু আমার বহির্জাত প্রক্রিয়া সংঘটিত হবে না। কি কি শক্তি এখানে কার্যকর হয়? মূলত দু ধরনের শক্তি আছে। একটা স্থিতিশক্তি, সেগুলো কারা কারা? যারা একটা জায়গায় তারা স্থির অবস্থা থেকে তারা কিন্তু অলরেডি কার্যগুলো করছে। সূর্য বা সূর্যের তাপমাত্রা, এক নম্বর। বৃষ্টিপাত বা অধক্ষেপণ, বিভিন্ন রকমের অধক্ষেপণ থাকে আমাদের। শুধুমাত্র তো বৃষ্টিপাত নয়, আমাদের তুষারপাত হতে পারে, আমাদের তোমার হচ্ছে কি শিলাবৃষ্টি হতে পারে, বিভিন্ন রকমের যে অধক্ষেপণগুলো আছে। এছাড়া আমাদের কী কী আছে? বায়ু প্রবাহ, ঠিক আছে, আর্দ্রতা, বিভিন্ন রকম মোটামুটি ঘটনাবলী, এগুলো হচ্ছে আমাদের কি স্থিতিশক্তি। আর গতিশক্তি বা গতিশীল শক্তিগুলো কারা আছে? আমাদের গতিশীল শক্তিগুলো যারা আছে তারা কে? বিভিন্ন রকমের যে নদী, বিভিন্ন রকমের নদী, আমাদের সমস্ত নদীর যে প্রবাহ দেখতে পাই আমরা, সেই নদীগুলোর যে ক্ষয়কাজ, নদীগুলো যখন বয়ে যায়, পার্বত্য অঞ্চলে যখন গেছো তো, পর্বতে তোমরা তো কিছুদিন আগে দার্জিলিং ঘুরতে গিয়েছিলে, দেখেছো ওখানকার যে ঝর্ণাগুলো বা নদীগুলো, দেখনি? নদীগুলো কী আছে? বিশাল জোরে 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 তারা প্রবাহিত হচ্ছে এবং তারা ক্ষয়কাজ করছে। সেই ক্ষয়জাত পদার্থগুলো নদীর দ্বারা বয়ে নিয়ে সঞ্চয় হচ্ছে। আগের দিন তোমাদের কাছে ছোটো ভিডিওটা দেখাচ্ছিলাম যে নদী কীভাবে পলি পড়ছে আমাদের গ্রাম বাংলার বুকের নদীগুলোতে। সেই পলিগুলো আসছে কোথা থেকে? সে পার্বত্য অঞ্চল থেকে দীর্ঘদিন ধরে ক্ষয়তে 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 সূক্ষ্ম সূক্ষ্ম পলিকণা পরিণত হচ্ছে, এবং সেই সূক্ষ্ম পলিকণাগুলো এসে
এখানে জমা হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের তাহলে এই গতিশক্তি। তাহলে গতিশক্তিগুলো কারা কারা? বিভিন্ন রকম নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ বা সমুদ্র তরঙ্গ, মানে যেটা আমরা সমুদ্রের ঢেউ এক জায়গায় ধাক্কা মেরে 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 ক্ষয় করে দিচ্ছে, ঠিক আছে? যারা সমুদ্র এলাকায় ঘুরতে গেছে, পুরী দীঘা ঘুরতে, তারা দেখেছে নিশ্চয়ই সমুদ্র তরঙ্গ ইত্যাদি। আরও তোমার ভৌমজলের কার্যাবলী ইত্যাদি, মোটামুটি আমাদের এগুলো সব এই সমস্ত শক্তিগুলো কী করছে, আমাদের ভূপৃষ্ঠের উপরিভাগে পরিবর্তন ঘটাচ্ছে। বৈদ্যুতিক প্রক্রিয়ার একটা 2 নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি, যদিও বৈশিষ্ট্য থেকে তোমাদের অতটা প্রশ্ন আসে না, তবু জেনে রাখাটা উচিত আমি মনে করি। সেটা হচ্ছে বৈদ্যুতিক প্রক্রিয়ার 2 নম্বর সেটা হচ্ছে তোমার স্থান কোথায় হচ্ছে আমাদের, না ভূপৃষ্ঠের উপরিভাগে। ভূপৃষ্ঠের কোথায় হয়? বাইরে। 2 নম্বর পয়েন্ট কি বললাম? স্থান, অর্থাৎ বৈদ্যুতিক শক্তিটা কোথায় হচ্ছে? ভূপৃষ্ঠের বাইরে। 3 নম্বর পদ্ধতি আমরা বলবো, 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে গতি। কেমন গতিবেগে কাজটা হয়, যেমন ভূমিকম্প হঠাৎ করে হয়ে গেল, অগ্নুৎপাত হঠাৎ করে হয়ে গেল, ঠিক আছে? ওখানে যেমন আকস্মিক ধীর আমরা অন্তর্জাত প্রক্রিয়া দেখেছি, আমরা কিন্তু এখানেও কিন্তু বৈদ্যুতিক প্রক্রিয়াতেও কিন্তু আমরা এই গতিটা দেখব। এখানে মূলত বৈদ্যুতিক প্রক্রিয়ার যে সমস্ত কার্যাবলীগুলো হয়, এই যে আবহবিকার বলো, এই যে তোমার ক্ষয়ীভবন বলো, যে সমস্ত পদ্ধতিগুলো আছে সমস্ত কিন্তু ধীর গতিতে হবে, সব কিন্তু ধীর গতিতে হবে। এখানে কিন্তু কেউ দ্রুত গতিতে কিন্তু হয় না, সব ধীরে 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 হয়। তার কার্যাবলীটা আমরা বুঝতে পারি না ঠিকই, কিন্তু তার কার্যের ফলে যে সমস্ত ঘটনাগুলো ঘটে থাকে, যে ঘটনাগুলো ঘটে বা যে ভূমিরূপগুলো তৈরি হয়, সেইগুলো কিন্তু আমরা বুঝতে পারি। তাই গতিটা কিন্তু বোঝা যায় না, খুব ধীর গতিতে কিন্তু সম্পন্ন হচ্ছে। আর এটা হচ্ছে কি, এই এর দিক, দিক মানে কি, কোন জায়গাটায় হয়। যেমন আমাদের বৈদ্যুতিক প্রক্রিয়ার মধ্যে কী হতে পারে, ধরো একটা ভুয়ালন হলো, পৃথিবী এবং ঠেলে তুলে দিল কোনো একটা ভূমিরূপ, কেমন নামিয়ে দিল, তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে তোমার হচ্ছে কি, এই যে উপর নিচে ঘটনা ঘটতে পারে, আবার এখানটায় তোমার হচ্ছে কি এই পাশাপাশি ঘটনাও ঘটতে পারে, যেটা ভঙ্গির পর্বত তৈরি হয়, ঠিক আছে? পাশাপাশি ঘটনা অর্থাৎ অনুভূমিকভাবে হতে পারে। কিন্তু এখানে আমাদের শুধুমাত্র 4 নম্বরে কী পড়বো? দিক। এখানে আমরা শুধুমাত্র অনুভূমিক দেখতে পাবো আমরা, ঠিক আছে? এখানে শুধুমাত্র অনুভূমিক ঘটনাটাই ঘটে। এই হচ্ছে গেল আমাদের গল্প। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, এটা তোদের অতটা আসে না, তোমাদের অতটা করার দরকার নেই। এবার যেটা আমরা পড়বো, এই যে বহির্জাত প্রক্রিয়াটাকে বলছি, এই বহির্জাত প্রক্রিয়া যে বলছিলাম তোমাদেরকে, যে ভূপৃষ্ঠের বাইরে যে বিভিন্ন রকম যে প্রাকৃতিক শক্তিগুলো আছে, তারা কি করছে, তারা বলেছিলাম ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে, তাই তো? তাহলে এই যে ক্ষয় ও সঞ্চয়ের কথাটা বলা হচ্ছে, ভালো করে চেষ্টা করছো। একটা হচ্ছে বলছি ক্ষয়, একটা বলছি সঞ্চয়। এখানে 2 ধরনের কার্যাবলী কিন্তু প্রধান, 2 ধরনের কার্যাবলী কিন্তু প্রধান। কারা কারা? একটা হচ্ছে অবরোহণ প্রক্রিয়া, একটা হচ্ছে অবরোহণ প্রক্রিয়া, একটা হচ্ছে আরোহণ প্রক্রিয়া। একটা হচ্ছে অবরোহণ এবং একটা হচ্ছে আরোহণ প্রক্রিয়া। দেখো, শুধুমাত্র অবরোহণ আরোহণ প্রক্রিয়া যে আছে তা নয়, এছাড়া আরেকটা প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে জৈবিক প্রক্রিয়া। জৈবিক প্রক্রিয়া সেটা পরে আসছে, ঠিক আছে? তো দেখো, এই অবরোহণ আরোহণের মূল পার্থক্যটা ভালো করে বোঝো। আমাদের যে বৈদ্যুতিক প্রক্রিয়া অর্থাৎ ভূপৃষ্ঠের বাইরে মূলত 2টো কাজ হচ্ছে, একটা হচ্ছে ক্ষয়, এই অবরোহণ প্রক্রিয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, ক্ষয় কাজ, আর এই যে আরোহণটা যেটা হচ্ছে সেটা সঞ্চয় কাজ। তোমরা কিন্তু এই যে দুটো জিনিস তোমরা অনেকে গুলিয়ে ফেলো, যে অবরোহণ মানে অনেকে ভাবে সঞ্চয়, বা আরোহণ মানে অনেকে ভাবে ক্ষয় কাজ। দেখো, মনে রাখার উপায় হচ্ছে কি, আরোহণ করা বা নিয়ে আসা, আরোহণ করে নিয়ে আসা, যেটা নিয়ে আসা হয়েছে অলরেডি। অর্থাৎ আরোহণ প্রক্রিয়া কী হয়, বিভিন্ন জায়গা থেকে পলি, বালি, নুড়ি, কাপড় ইত্যাদি সমস্ত ক্ষয়জাত পদার্থগুলোকে আমার বিভিন্ন মাধ্যম দ্বারা বাহিত করে আমার এই জায়গাটা নিয়ে আসা হয়েছে, আরোহণ করা হয়েছে। ক্লিয়ার? এই যে ব্যাপার। দেখো, অবরোহণ প্রক্রিয়া মনে করে বললাম ক্ষয়, আমাদের ভূপৃষ্ঠের ক্ষয় বিভিন্ন পদ্ধতিতে হয়। দেখো, সেই সমস্ত ক্ষয়ের পদ্ধতিগুলো কী কী, প্রথমে আমরা বলবো আবহবিকারের কথা। ঠিক আছে? আবহবিকার। তাহলে অবরোহণ প্রক্রিয়ার মধ্যে যে জিনিসগুলো বললাম তোমাদের ক্ষয়ের পদ্ধতি বিভিন্নগুলো আছে, সেগুলো হচ্ছে তাহলে কি বললাম, প্রথমে আবহবিকার পদ্ধতি। আবহবিকার জানো কাকে বলে? যে আমাদের ভূপৃষ্ঠের উপরিভাগে যে বিভিন্ন শিলাখণ্ডগুলো থাকে, সেগুলো যখন ভূপৃষ্ঠের উপরিভাগের বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা, অর্থাৎ আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা, আবহাওয়ার বিভিন্ন উপাদান কারা আছে, তাহলে বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা, অদক্ষেপণ ইত্যাদি যাই কিছু না করো, তার বিভিন্ন পদ্ধতির মাধ্যমে যখন এই যে শিলাটা বিকারগ্রস্ত হবে, অর্থাৎ তার পরিবর্তন ঘটবে, সেটা যান্ত্রিকভাবে হোক বা রাসায়নিকভাবেই হোক না কেন, যান্ত্রিকভাবে বা রাসায়নিকভাবে যখন তার বিকার হবে, তখন তাকে আমরা বলবো আবহ বিকার। ক্লিয়ার পর্যন্ত? তার পুঞ্জ ক্ষয়,
পুঞ্জক্ষয় মানে আমরা জানি যে পুঞ্জক্ষয় কোনটা, পুঞ্জক্ষয় যখন পার্বত্য অঞ্চল, যখন পার্বত্য অঞ্চল থেকে যখন একটা ধস নেমে যাবে, এই যে পদার্থটা ধসে গিয়ে যখন আমার পর্বতে পাদদেশে এখানে জমা হয়ে যাবে, তাহলে এখান থেকে কি হলো, এখন ধসে কাটা গর্ত তৈরি হয়ে যাবে। এটাকে আমরা বলি পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জস্খলন। ক্ষয়ভবন কাকে বলি? ক্ষয়ভবন হচ্ছে ধরো একটা আমাদের এই যে ধরো শিলাখণ্ড যেখানে ছিল এগুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে আমাদের মূল শিলার উপরে পড়ে থাকছে, এই যে মূল শিলার উপরে পড়ে থাকছে, এবং সেটা কি হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা সেটা বাহিত হয়ে চলে যাবে। তাহলে আবহবিকারের ফলে যে শিলাচূর্ণগুলো ছিল সেগুলো সব বাহিত চলে যাবে, মূল শিলাটা উন্মুক্ত হয়ে পড়ছে। তাহলে এটা কারণ হচ্ছে ক্ষয়ভবন, চলে যাওয়ার ঘটনাটা ক্ষয়ভবন বলছি। এবং চলে যাওয়ার পরে এই যে শিলাখণ্ডটা বা ভূপৃষ্ঠটা উন্মুক্ত হয়ে গেল, তাকে আমরা বলছি কি নগ্নিভবন। এই তো এগুলো বুঝতে পারলে। এছাড়া আর কি কি পদ্ধতিতে ক্ষয় হয় না, নদীর দ্বারা ক্ষয় হয়, হিমবাহের দ্বারা ক্ষয় হয়, বায়ুর দ্বারা ক্ষয় হয়, সমুদ্র তরঙ্গ, ভৌমজল ইত্যাদি প্রভৃতির মাধ্যমে কিন্তু তারা ক্ষয় হয়, বিভিন্ন মাধ্যমে ক্ষয় কাজগুলো করে। তাহলে বুঝতে পারলে এ পর্যন্ত। আর সঞ্চয় কাজ অর্থাৎ আরোহণ প্রক্রিয়ার মধ্যে সঞ্চয় কাজ কারা কারা আছে? দেখো নদীর সঞ্চয়, নদী এই যে বিভিন্ন রকম ক্ষয়জাত পদার্থগুলো যখন আমাদের পার্বত্য অঞ্চল থেকে যখন একটা নদী প্রবাহিত হয়ে যাবে, তখন নদী কী করে, এখানে তো ক্ষয়জাত পদার্থগুলোকে বহন করে নিয়ে যায়, গিয়ে কোনো একটা জায়গায় সঞ্চিত করবে, তাকে নদীর সঞ্চয় কাজ বলবো। বা পার্বত্য অঞ্চল যেগুলো আমাদের একদম পার্বত্য অঞ্চল আছে, হিমবাহ বা যেটা বলতে পারো তোমার হচ্ছে কি আমাদের হচ্ছে মেরু বিদেশী অঞ্চল, সেখানে যে হিমবাহ দেখতে পাই আমরা বা বরফের স্তূপ দেখতে পাই, তাহলে সেখানে হিমবাহ ক্ষয় দেখতে পাই। বা মরুভূমি অঞ্চলে বায়ুর কার্যাবলী, বায়ুর ক্ষয়, বায়ুর সঞ্চয় দূরে দেখতে পাবো। আমাদের যে কোস্টাল বা সমুদ্র তীরবর্তী অঞ্চল আছে সেখানে তো আমরা সমুদ্রের ক্ষয়, সমুদ্রের সঞ্চয় দেখতে পাই। হ্যাঁ, কাস্ট সঞ্চয় যেখানে চুনাপাথরযুক্ত অঞ্চল বা যেখানে ক্যালসিয়াম কার্বনেট জাতীয় শিলা দ্বারা গঠিত এমন কোনো অঞ্চল, ঠিক আছে, বা চুনাপাথরযুক্ত অঞ্চল, ডলোমাইট যুক্ত অঞ্চল, জিপসামযুক্ত অঞ্চল, সমস্ত অঞ্চলগুলোতে আমাদের যে মৃদু জল বা আমাদের যে মৃদু অ্যাসিড মেশানোর জল, সেগুলো জলের দ্বারা যে ক্ষয়গুলো থাকে, কাস্ট ক্ষয়, সেগুলো আমরা দেখতে পাই। তো এই তো এভাবে সঞ্চয় হতে পারে। তো দেখো আমাদের মোটামুটি এই যে ঘটনাটা যেটা বলছি, তাহলে অবরোহণ আর আরোহণটা তাহলে বুঝতে পারলে ব্যাপারটা কী বললাম। অবরোহণ আরোহণ ব্যাপারটা হচ্ছে এটাই যে আমাদের ভূপৃষ্ঠের উপরিভাগে কোনো এরকম উঁচু অংশ এবং কোনো একটা নিচু অংশ আছে। এই যে নিচু অংশ এবং উঁচু অংশ, এই যে তার বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা যখন এটা ক্ষয়জাত পদার্থগুলো কী হচ্ছে, তাহলে এটা কিন্তু ক্ষয়বে, ক্ষয়তে 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 একটা সময় তার উচ্চতারা এরকম কমে যাবে বা হ্রাস হবে। এই যেটাকে আমরা বলছি অবরোহণ প্রক্রিয়া। আর এখানে যখন এই ক্ষয়জাত পদার্থগুলোকে জমা হবে, এই জায়গাটা জমা হচ্ছে, তাহলে কি দেখতে পাচ্ছি এখানে উচ্চতারা হ্রাস পাচ্ছে, এই উচ্চতারা বৃদ্ধি পাচ্ছে এখানটায়, এই উচ্চতার বৃদ্ধি পেয়ে মোটামুটি হ্রাস পাচ্ছে বললাম, এই উচ্চতারা বৃদ্ধি পেয়ে যাবে, বৃদ্ধি পেয়ে মোটামুটি এই যে গভীরতাটা হ্রাস পেয়ে যাচ্ছে। তাহলে এরকম আবার আরও আরও যখন ক্ষয় হবে তখন আরও এরকম গভীরতা হ্রাস পাবে। তাহলে এইভাবে দেখা যাচ্ছে কি ক্ষয় হতে 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 একটা সময় এই ভূমিরূপটা একটা সমতল ভূমিতে পরিণত হবে। এই যে ভূমিরূপটা তখন কী হবে, একটা সমতল ভূমিতে পরিণত হবে। এই যে সমতল ভূমিতে পরিণত হচ্ছে, এটাকে আমরা বলে থাকি পর্যায়ন প্রক্রিয়া। তাহলে ভূপৃষ্ঠের উপরিভাগে আমরা কি দেখতে পাচ্ছি, কোনো বন্ধুর প্রকৃতির অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়া। তাহলে অবরোহণ প্রক্রিয়া কোনটা বললাম, এই ক্ষয় কাজের পদ্ধতিটাকে অবরোহণ প্রক্রিয়া বলছি। তাহলে অবরোহণ প্রক্রিয়ার সংজ্ঞাটা কী হবে, যে আমাদের বৈদ্যুতিক শক্তির দ্বারা যখন ভূপৃষ্ঠের কোনো উঁচু অংশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে বা ভেঙে যাচ্ছে, ভেঙে 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 তার উচ্চতা পরিবর্তন করতে, অর্থাৎ উচ্চতা নিচু হয়ে যাচ্ছে, তখন তাকে আমরা বলছি কি অবরোহণ প্রক্রিয়া। আর আরোহণ প্রক্রিয়া কাকে বলবো, আরোহণ প্রক্রিয়া কাকে বলবো, এই যে নিচু অংশ আছে, অবরোহণ প্রক্রিয়ার সৃষ্ট যে চূর্ণ বিচূর্ণ শিলা, সেগুলো যখন কোনো অবনমিত অংশ বা কোনো নিচু অংশে জমা হয়ে গিয়ে সেই নিচু অংশটার উচ্চতাটা কী হবে, বৃদ্ধি করবে, অর্থাৎ গভীরতা হ্রাস করবে। এই ধরনের প্রক্রিয়াটাকে আমরা বলছি কি আরোহণ প্রক্রিয়া। আর এই অবরোহণ আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে যখন আমাদের এই ভূপৃষ্ঠটা একটা কি ভূমিতে পরিণত হবে, যখন একটা সমতল ভূমিতে পরিণত হবে, তখন তাকে আমরা বলবো কি পর্যায়ন প্রক্রিয়া। ভালো করে মনে রাখো, পর্যায়ন প্রক্রিয়া। এই যে পর্যায়ন প্রক্রিয়া বা গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন জিকে গিলবার্ট। জিকে গিলবার্ট এই পর্যায়ন বা গ্রেড শব্দটি প্রথম কিন্তু ব্যবহার করে, গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করে। বুঝতে পারছি ব্যাপারটা, এটা মনে রাখবে। এই সমতল ভূমিতে যে পরিণত হচ্ছে তাকে আমরা বলছি কি পর্যায়ন প্রক্রিয়া। তাহলে পর্যায়ন প্রক্রিয়া তাহলে কাদের দ্বারা সংগঠিত হচ্ছে না, অবরোহণ প্লাস আরোহণ প্রক্রিয়া দুটো মিলিয়ে। এই দুটো মিলিত কার্যাবলী হচ্ছে কি আমাদের এই পর্যায়ন প্রক্রিয়া। তাহলে অবরোহণ প্রক্রিয়া যত রকমের হচ্ছে ক্ষয়জাত প্রক্রিয়াগুলো আছে, তাহলে আবহবিকার বঞ্চিত কাজগুলো, আর বহির্জাত প্রক্রিয়ার মধ্যে আরোহণ প্রক্রিয়ার মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার এই যত রকমের সঞ্চয় কাজ। বুঝতে পারলে পর্যন্ত। তাহলে এইগুলোকে আমরা বলে থাকি। এবার এই যে ক্ষয় সঞ্চয় কতদূর পর্যন্ত হয়, এখানে একটা জিনিস বলে রাখি, সমুদ্র পৃষ্ঠ থেকে আমাদের সমুদ্র পৃষ্ঠটাকে বলা থাকে ক্ষয়ের শেষ সীমা। ঠিক আছে, এই ক্ষয়ের শেষ সীমা মানে কি, এই পার্বত্য অঞ্চলটা ক্ষয়তে ক্ষয়তে কতটা নামবে, ক্ষয়তে ক্ষয়তে কতটা নামবে, যতদূর পর্যন্ত তারা ক্ষয় করার ক্ষমতা থাকবে। এই যে সমুদ্রপৃষ্ঠকে আমাদের বলে থাকি জেনারেলি আমাদের কিন্তু ক্ষয়ের শেষ সীমা। আর যেটা মরুভূমি অঞ্চল, যেখানে আমাদের মোটামুটি একটা বিস্তীর্ণ মরুভূমি অঞ্চল, মোটামুটি একটা আমাদের গ্রাউন্ড ওয়াটার দেখা যায় একটা জায়গায়,
এই গ্রাউন্ড ওয়াটার পর্যন্ত কিন্তু এই যে ঢেউ খেলানো যে মরুভূমি অঞ্চল ক্ষয়িত হয়ে যে গ্রাউন্ড ওয়াটার পর্যন্ত বড় জোর তার ক্ষয় হবে। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমাদের স্বাভাবিক যে ভূপৃষ্ঠ সেখানে ক্ষয়ের শেষ সীমা কোনটা? ক্ষয়ের শেষ সীমা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ, এই যে সমুদ্রপৃষ্ঠ বা সি লেভেল, এই সমুদ্রপৃষ্ঠকে আমরা বলে থাকি ক্ষয়ের শেষ সীমা। আর মরু অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা কোনটা? এই যে গ্রাউন্ড ওয়াটার, অর্থাৎ ভূমজলের যে আধারটা দেখতে পাই বা গ্রাউন্ড ওয়াটার দেখতে পাই তাকে আমরা বলে থাকি কি? তাকে আমরা বলে থাকি সমুদ্র, সরি আমাদের মরু অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা। বলতে পারলাম এ পর্যন্ত? গুড, ঠিক আছে। তাহলে এই কোন থাক তোমাদের সিলেবাসে যেগুলো আছে পরের দিনকে পড়বো। নদীর সঞ্চয়, নদী হিমবাহ, নদীর কার্যাবলী, নদীর ক্ষয় সঞ্চয় দুটোই আছে, হিমবাহের ক্ষয় সঞ্চয় দুটোই আছে, এবং হচ্ছে বায়ু ক্ষয় সঞ্চয় তিনটে। এই যে তিনটে তোমাদের কিন্তু আমাদের পড়তে হবে, ঠিক আছে? এই তিনটে আমাদের পড়তে হবে, এই তিনটে নদী, বায়ু, হিমবাহ এবং বায়ু। ওকে, তাহলে পরের দিন থেকে শুরু করবো, আমরা নদী থেকে শুরু করবো। ক্লিয়ার পর্যন্ত?